এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ভারতের আর একটা ম্যাচই বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী 2 তারিখ। তো তারপর তো ভারত সেমিফাইনালে নিজেদের স্পটটা কনফার্ম করেছে, মানে সেমিফাইনাল ম্যাচটা তারা নিশ্চিতভাবে পেতে চলেছে। এরপর ফাইনালে উঠবে কিনা সেটা ওই সেমিফাইনাল ম্যাচের উপরেই ডিপেন্ড করবে। তো হিসাব মতো এখনও কনফার্মলি 2টো ম্যাচ ভারত পাবে, আর ফাইনালে উঠলে 3টা ম্যাচ তারা পেতে চলেছে। তো এই টুর্নামেন্টের বাকি অংশে ভারতের ব্যাটিং লাইন আপ বা বোলিং লাইন আপটা ঠিক কেমন হওয়া উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওয়ে ডিসকাস করা যাক। ভারতের হয়ে এখন ওপেন করছেন ক্যাপ্টেন রোহিত শর্মা আর ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। তারা যদি পুরোপুরি ফিট থাকে, তারা যদি সুস্থ থাকে, তাহলে আমি ওপেনিং পেয়ারে কোনো বদল দেখতে চাই না। তা সে ওই মানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই নিয়ম রক্ষার ম্যাচটাই হোক না কেন, কিংবা সেমিফাইনাল কিংবা ফাইনালে। তো ওই জায়গায় আমি মানে বাকি 2 বা 3 ম্যাচের জন্য আমি ওপেনিং পেয়ারে ওই রোহিত শর্মা আর শুভমান গিলকেই দেখতে চাই। নাম্বার 3-তে বিরাট কোহলি। এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, কিংবা এখানে এক্সপেরিমেন্ট করারও কোনো দরকার আছে বলে আমি মনে করি না। নাম্বার 4-এ চলে আসবেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ারকেও আমার মনে হয় না ডিস্টার্ব করার কোনো দরকার বা প্রয়োজন আছে। মানে নাম্বার 4-এ ব্যাটিং করতে নেমে তিনি দুর্ধর্ষ পারফর্ম করছেন ওই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে এখনো পর্যন্ত। তো নাম্বার 4-এও আমি শ্রেয়াস আয়ারকে একেবারেই ডিস্টার্ব করার পক্ষপাতী নই। মানে টপ 4-এর ব্যাটিং অর্ডার আমি এই জায়গায় একেবারেই অদল বদল করতে চাই না, তা সে আর কি মানে খুব গুরুত্বপূর্ণ ম্যাচেই হোক কিংবা গুরুত্বহীন ম্যাচেই হোক না কেন। নাম্বার 5-এ আমি এই নিউজিল্যান্ডের বিপক্ষেই মানে আর কি নিয়ম রক্ষার ম্যাচটা দেখে নিতে চাই ঋষভ পান্তকে। ঋষভ পান্ত এখনো পর্যন্ত কিন্তু একটা ওডিআই ম্যাচ খেলেনি ওই ইংল্যান্ডের বিপক্ষে, যদি আমরা ওই সিরিজটা থেকে কাউন্ট করি। ওইখানেও 3 ম্যাচের 3টাতেই তাকে কিন্তু ডাগ আউটেই বসে কাটাতে হয়েছিল। তো আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফি নকআউটের আগে, মানে যেহেতু আর কি মানে নকআউট ম্যাচ, সেমিফাইনাল ফাইনাল এক ম্যাচ হারলেই আর কি বিদায় নিশ্চিত। তো যে কোনো সময় যে কোনো কারোর কিন্তু প্রয়োজন হতে পারে। কেএল রাহুলকে বলা যায় না, যে কোনো সময় তিনি কিন্তু ইনজুরির কবলে পড়তে পারেন, যদিও আমি চাই না সেটা হোক, তো হতেও তো পারে। তো সেই জন্য তো ঋষভ পান্তকে ম্যাচ খেলিয়ে ওই জায়গায় ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা তৈরি করে রাখা উচিত বলে আমি মনে করি। তো সেই কারণে মানে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় নাম্বার 5-এ আমি ঋষভ পান্তকে দেখতে চাই। কিন্তু তাই বলে মানে এই টুর্নামেন্টের বাকি অংশে মানে সেমিফাইনাল আর ফাইনালে যদি ভারত ওঠে, তো ওই জায়গায় কিন্তু আমি আবার কেএল রাহুলকেই দেখতে চাই। মানে আমি ওই জায়গায় শুধু মানে নিউজিল্যান্ড ম্যাচের জন্যই ঋষভ পান্তকে নাম্বার 5-এ দেখিয়ে ওই ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা তাকে একবার তৈরি করে রাখতে চাই। নাম্বার 6-এ আমি দেখতে চাই রবীন্দ্র জাডেজাকে। রবীন্দ্র জাডেজা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের মানে 2টা ম্যাচ খেলা হলেও ব্যাট হাতে তিনি কিন্তু একবারও নামার সুযোগ পাননি। বাকি সবাই কিন্তু মোটামুটি ব্যাট করার সুযোগ পেয়েছে, শুধুমাত্র জাডেজাই পাননি। তো আমি ওই কারণেই নাম্বার 6-এ তাকে একটু আগে ভাগেই আর কি ওপরের দিকে পাঠিয়ে একটু ব্যাটিংটা করিয়ে দেখে নিতে চাই যে নিউজিল্যান্ডের বিপক্ষেই পার্টিকুলারলি ম্যাচটায় তিনি ঠিক কেমন ছন্দে রয়েছেন ব্যাট হাতে। মানে এর আগে যদিও ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে তিনি ব্যাট হাতে 2 ম্যাচে নেমে ফিনিশিং রোলে খুব ভালো একটা কার্যকরী ভূমিকা পালন করেছিলেন, কিন্তু তারপরেও স্টিল এই নকআউটের আগে এই মানে রবীন্দ্র জাডেজার ব্যাটিংয়ের হাতটা ঠিক কেমন রয়েছে সেটা একবার দেখে নেওয়াটা খুবই জরুরি। সেই কারণে নাম্বার 6-এ আমি রবীন্দ্র জাডেজাকেই দেখতে চাই। নাম্বার 7-এ দেখতে চাই অ্যাজ ইউজুয়াল হার্দিক পান্ডিয়া। এই স্পটটা নিয়ে তো প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই। তো হার্দিক পান্ডিয়া একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি এই লাইন আপে রয়েছেন। তো হার্দিক পান্ডিয়াকেই আমি নাম্বার 7-এ দেখতে চাই। নাম্বার 8-এ চলে আসবেন, আমি এই জায়গায় দেখতে চাই ওয়াশিংটন সুন্দরকে। আকসার প্যাটেলের আর নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই, তিনি বল হাতেও আগের 2 ম্যাচে দুর্ধর্ষ পারফর্ম করেছেন, ব্যাট হাতেও অ্যাট দ্য সেম টাইম দলকে যতটা ভরসা জোগানোর তিনি ওই একদম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করেছেন। তো ওই জায়গায় আমি মনে করি এই নকআউটের আগে আকসার প্যাটেলকে এই নিউজিল্যান্ডের বিপক্ষে কম গুরুত্বপূর্ণ ম্যাচটা একটু বিশ্রাম দিয়ে ওয়াশিংটন সুন্দরকে মানে দেখে নেওয়া হলে টিম ম্যানেজমেন্টেরই জন্যই সেটা ভালো হবে। মানে তাদের হাতেই আর কি বিকল্প অপশান খোলা থাকবে। কিন্তু তাই বলে আবার নকআউটের ম্যাচে যখন আবার ইন্ডিয়া খেলতে নামবে, তখন আমি আবার আকসার প্যাটেলকেই ভারতের একাদশে দেখতে চাই। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা এই নাম্বার 8 স্পটে আমি দেখতে চাই ওয়াশিংটন সুন্দরকে। তো এইটা গেল মোটামুটি ভারতের ব্যাটিং লাইন আপ। এবার যদি আমরা বোলিং লাইন আপটার দিকে যদি তাকাই, তাহলে এই ম্যাচে মানে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটায় পেস বোলারদের মধ্যে তো 2জনকেই আর কি ভারত খেলাচ্ছে। মোহাম্মদ শামিকে আমি দেখতে চাই, আর আরেকজন যাকে দেখতে চাই তিনি হলেন আর্শদীপ সিং। হ্যাঁ, হার্ষিত রানাকে আমি এই ম্যাচে একটু বিশ্রাম দিয়ে আর্শদীপ সিংকে দেখে নিতে চাইছি। হ্যাঁ, এবার অনেকে বলতে পারেন যে মোহাম্মদ শামি তো অনেকদিন পর ইনজুরি কাটিয়ে রিহ্যাবিলেশন প্রসেস কাটিয়ে যেহেতু দলে ফিরেছেন, তো সেই কারণে মানে নিউজিল্যান্ডের বিপক্ষে কম গুরুত্বপূর্ণ ম্যাচটায় মানে মোহাম্মদ শামিকে ড্রপ করে ওই জায়গায় আর্শদীপ সিংকে অনেকে খেলানোর পক্ষপাতী হতেই পারেন। কিন্তু আমি মনে করি মানে শামি যেহেতু লাস্ট ম্যাচটা খেলেছিলেন সেই গত রবিবার, আর মানে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছেন তার ঠিক 1 সপ্তাহ পরে ওই একই ভেন্যুতে। ভারতকে যেহেতু কোথাও ট্রাভেল করতে হয়নি, কোথাও আর কি মানে হেকটিক আর কি শিডিউল ওই জায়গায় ছিল না, তো সব কিছু মিলিয়ে একই ভেন্যুতেই যখন ভারত খেলছে একটা সপ্তাহের আর কি বিরতি দিয়ে, তো ওই জায়গায় আমার মনে হয় না ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা প্রভাব পড়বে বলে। আর মোহাম্মদ শামি কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটায় নিজের সেরা ছন্দে বা রিদমে ছিলেন না। তো ওই কারণেই নকআউট ম্যাচের আগে মোহাম্মদ শামির ওই কনফিডেন্সটা ফেরানো কিন্তু খুবই জরুরি। তো সেই পার্টিকুলার রিজনেই আমি মোহাম্মদ শামিকেই এই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের একাদশে রাখতে চাই, মানে যাতে তিনি ভালো বোলিং করে ভালো পারফরমেন্স ডেলিভার করে তিনি নিজের ওই হারানো আত্মবিশ্বাসটা আবার ফেরত পান। আর নিউজিল্যান্ডের এগেনস্টে পার্টিকুলারলি মোহাম্মদ শামি কিন্তু বরাবরই যথেষ্ট ভালো পারফর্ম করেন এই ওডিআই ফরম্যাটে।
আর আর্শদীপ সিংকে আমি দেখে নিতে চাই ওই নকআউট ম্যাচের আগে তিনিও বল হাতে মানে কেমন ছন্দে বা কেমন রিদমে রয়েছেন সেটাও একবার দেখে নেওয়াটা খুবই জরুরি। তো হর্ষিত রানা ডেফিনেটলি আর কি ওই মানে যখন আবার নকআউট ম্যাচ শুরু হবে তিনি আবার প্লেইং 11-এ ফেরত আসবেন, কারণ তিনি তো সাম্প্রতিক সময় বেশ ভালো টাচে বা ভালো ফর্মেই রয়েছেন ওই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ থেকেই। কিন্তু আর্শদীপ সিংকে আমার মনে হয় এই পার্টিকুলারলি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় তাকে একটু দেখে নেওয়াটা খুবই জরুরি হতে পারে। আর এছাড়া 3 নাম্বার সিমারের কাজটা তো ওই হার্দিক পান্ডিয়াই করে দেবেন, তো এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা করার কারণ বা প্রয়োজন নেই। আর এছাড়া যে একমাত্র স্পিনার যে স্পেশালিস্ট স্পিনার কে খেলবেন এইটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেনের জায়গা। কিন্তু আমি মনে করি নিউজিল্যান্ডের বিপক্ষে এই কম গুরুত্বপূর্ণ ম্যাচটা বা নিয়ম রক্ষার ম্যাচটা আমি দেখতে চাই বরুণ চক্রবর্তীকে। কুলদীপ যাদব ডেফিনেটলি ফার্স্ট চয়েস স্পিনার এখনও পর্যন্ত, আর তিনি এর আগের 2টা ম্যাচে বেশ ভালোই পারফর্ম করেছেন পার্টিকুলারলি পাকিস্তানের এগেনস্টে। তো নকআউটের ম্যাচ শুরু হলে আমি কুলদীপ যাদবকে আবার ভারতের একাদশে দেখতে চাই, কিন্তু এই নিউজিল্যান্ডের বিপক্ষে কম গুরুত্বপূর্ণ ম্যাচটায় আমি ওই জায়গায় বরুণ চক্রবর্তীকে একবার দেখে নিতে চাই যে তিনি ঠিক কেমন ছন্দে বা কেমন রিদমে রয়েছেন, বা এই দুবাইয়ের কন্ডিশনে তিনি ঠিক কীরকমভাবে বল করতে পারছেন বা ওই জায়গায় আদৌ মানিয়ে নিতে পারছেন কিনা সব দিক বজায় রেখে। তো সেই কারণে আমি এই নিউজিল্যান্ডের বিপক্ষে এই পার্টিকুলার এই মানে নিয়ম রক্ষার ম্যাচটায় আমি ভারতের একাদশে এই কয়েকটা বদলই দেখতে চাই, কিন্তু নকআউট ম্যাচ শুরু হলে আমি আবার ওই ভারতের পুরনো একাদশটাই আবার ফেরত আনতে চাই। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি নিউজিল্যান্ডের বিপক্ষে ওই কম গুরুত্বপূর্ণ ম্যাচটায় ভারতের ব্যাটিং আর বোলিং লাইন আপটা অনেকটা এইভাবেই সাজানো উচিত। তো আপনারাও কি আমার সাথে একমত? আপনারাও কি মনে করেন ওই নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের লাস্ট ম্যাচটায় ভারতের এই কয়েকটা অদল বদল করে বা চেঞ্জ করে দেখে নেওয়া উচিত যে দলের মানে ওই রিজার্ভ বেঞ্চে থাকা প্লেয়াররা ঠিক কেমন ছন্দে বা কেমন রিদমে রয়েছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?